হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব সেটা হচ্ছে মাধ্যমিক বোর্ডের ক্লাস 10 এর একটা বিষয়, যেটা পরিবেশ সংরক্ষণ এবং সম্পদ। সংরক্ষণ খুবই দরকার। যেমন সংরক্ষণ করার জন্য কতগুলি সংস্থা আছে বিশ্বে, যেমন IUCN একটা সংস্থা, IBN একটা সংস্থা, IJN একটা সংস্থা। এই সংস্থাগুলো বিভিন্ন সময় পরিবেশগতভাবে আমাদের সংরক্ষণটা প্রসিড করে, সংরক্ষণ চালিয়ে যেতে পারে। কিরকম? IUCN হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। আমি আবার বলছি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ নেচার, প্রকৃতি এবং প্রকৃতির যে রিসোর্স সেগুলোকে সংরক্ষণ করার বিষয়টা আসছে। IBN মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এই যে ব্যাপারটা, অর্থাৎ প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ, এদের যে বিন্যাস, এদের যে সংরক্ষণ, এই সম্পদগুলোকে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করার ব্যাপারে এই সংস্থাগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এরা কি কি বিষয় বলতে চায়? এরা মানে প্রাকৃতিক সম্পদকে চিহ্নিত করো, আইডেন্টিফিকেশন করো, কোন কোন প্রাণী বিপন্ন, কোন কোন উদ্ভিদ হারিয়ে যেতে বসেছে, বিপন্ন প্রায় উদ্ভিদ এবং প্রাণী জগৎ। যদি বিপন্ন প্রায় অস্তিত্ব পাওয়া যায়, তার প্রজাতি পাওয়া যায়, সেটাকে সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণটা প্রায়োরিটি দিতে হবে। সংরক্ষণ শুধু করলে হবে না, তার অস্তিত্বের উপর ডিপেন্ড করে প্রায়োরিটি দিতে হবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরো, একটা ডোডো পাখি একটা সময় ছিল, ভারতেও পাওয়া যেত ডোডো পাখি। এই আমাদের মরু অঞ্চলে মেরু অঞ্চল, এই সমস্ত জায়গায় সোনালী মাথা হাঁস পাওয়া যেত। তারা সাইবেরিয়াতে উড়ে এসে খাল বিলে বসতো। এখন কোথায়? হারিয়ে গেছে। সজারু পাওয়া যেত, সজারু এখনো আছে, খুব কম। লাল পান্ডা আছে দার্জিলিং এর কিছু কিছু জায়গায়, শিলং, সিকিম, এই সমস্ত জায়গায় পাওয়া যায়। এরা খুব বিপন্ন প্রায় প্রাণী। বাঘ একসময় প্রচুর পাওয়া যেত। বিভিন্ন শহরের আনাচে কানাচে জঙ্গল থাকতো, প্রচুর উদ্ভিদ থাকতো, সেখানে বাঘরা এসে হানা করত, অপেক্ষা করত। যারা হাট করে নিয়ে আসতো, হাট করে নিয়ে বাড়ি ফিরত, তাদেরকে ধরে ফেলত। এখন কিন্তু জঙ্গল কেটে সাফ হয়ে গেছে, পরিষ্কার। বিভিন্ন নগরায়ন তৈরি হয়েছে, বড় বড় দালান তৈরি হয়েছে, রাস্তাঘাট তৈরি হয়েছে। কোথায় বাঘ? বাঘের প্রজাতি নেই। এখন বাঘগুলো এক একটা জায়গায় রেস্ট্রিক্টেড হয়ে গেছে, বাঘের প্রজাতি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। কোথায় কোথায় বলছে এই সংস্থাগুলো, IUCN, IBN, IJN, এই সংস্থাগুলো বিপন্ন প্রায় প্রাণীদের সংরক্ষণ করার জন্য একটা দায়িত্ব তৈরি করেছে। এই দায়িত্বটা সারা পৃথিবীব্যাপী। ভারতবর্ষ পিছিয়ে নেই কিন্তু। ভারতবর্ষে 1972 সালে বন সংরক্ষণ আইন পাশ করে, এবং এই বন সংরক্ষণ আইন, ফরেস্ট আইন, সেখানে 4টি সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয়। কিরকম? একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট, একটা প্রোটেক্টেড এরিয়া, একটা ন্যাশনাল পার্ক অ্যান্ড স্যাংচুরি। এই সমস্ত অংশগুলো, এগুলো একটা অটোনমাস সিস্টেম। এই সমস্ত, যেমন ন্যাশনাল পার্ক, একটা নির্দিষ্ট জায়গায় যেখানে প্রায় ধরে নাও 40 থেকে 100 একর জমি নিয়ে তার 30 থেকে 40 বছর ধরে তার সয়েল টেস্ট, জল টেস্ট, এগুলো করা হয়, টেস্ট করা হয়। তার সয়েলের নেচারটা, সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ লাগানো হয়, আর কৃত্রিম বনভূমি তৈরি করা হয়। ন্যাশনাল পার্ক কৃত্রিম বনভূমি তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের প্রাণীদের সংরক্ষণ করা হয়, বিভিন্ন বিপন্ন প্রাণীদের নিয়ে এসে সংরক্ষণ। যেমন ধরো সাদা হাতি, যেমন ধরো সাদা বাঘ, যেমন লেজ কাটা বিড়াল, যেমন
বিভিন্ন ধরনের তোমার হরিণ, বিভিন্ন ধরনের হরিণ, এগুলো খুব দায়িত্বপূর্ণভাবে সংরক্ষণ করা, এবং সংরক্ষণগুলো কোনো রকম শিকার করা যাবে না। আইন ন্যাশনাল পার্ক বা স্যাংচুরিতে কোনো রকম শিকার, বন্দুক টন্দুক নিয়ে শিকার করা নিষিদ্ধ, এবং কোনো প্রজাতিকে হত্যা করা যাবে। যদি হত্যা হয় তাহলে সেটা মানুষের হত্যার জন্য, একটা মানুষকে হত্যা করার জন্য যে ধরনের আইন রয়েছে একই আইন প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি কড়া আইনের মাধ্যমে সরকার, কেন্দ্র সরকার ন্যাশনাল পার্ক, স্যাংচুরি, কেন্দ্র এবং রাজ্য মিলে যে সংস্থাগুলো করেছে, রিজার্ভ ফরেস্ট এবং প্রোটেক্টেড এরিয়া, কোথাও রাজ্য কোথাও কেন্দ্র ইনভেস্টমেন্ট করে তাদের সংরক্ষণ করার একটা ব্যবস্থা করেছে। এখানে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল রয়েছে, ব্যবস্থা আছে, পশুদের খাদ্যের সংস্থান আছে, তাদের শিকার করার সংস্থান রয়েছে, এবং কোথাও কোথাও কৃত্রিমভাবে গাছ লাগানো হচ্ছে, এবং গাছটা একটা বড় জায়গা। যেমন এক ধরনের গাছ রয়েছে শাল গাছ, মেহগিনি গাছ, চন্দন গাছ, এই সমস্ত গাছ রয়েছে যেটা খুবই দামি গাছ। এই দামি গাছগুলোর মধ্যে বনসৃজন করা আছে। বনসৃজন প্রকল্পের মধ্যে বনসৃজন আইন 1972 সালে এটা অ্যাপ্লিকেশন হয়, এবং তার উপর এই বনসৃজন করার পরে সেখানে বিভিন্ন ধরনের বন্য প্রাণীদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখনো এই সংরক্ষণটা চলছে। তাতে কি হবে, প্রাকৃতিক ভারসাম্য থাকে, প্রাকৃতিক ভারসাম্য থাকে, স্ট্যাবলিশড হয়। প্রাকৃতিক ভারসাম্যের মধ্যে একটা সাম্যতা থাকে। এই সাম্যতাটা এমন পর্যায়ে যাতে প্রত্যেকটি প্রাণী নিজের পছন্দের মতো এরিয়া ঠিক করে নিতে পারে, জননের জন্য, শিকারের জন্য, মূলত বিশ্রামের জন্য। জনন, শিকার এবং বিশ্রাম, এটা একটা প্রাণী জগতের খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিভিন্ন ধরনের সাপ, বিভিন্ন অ্যানাকোন্ডা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাপ, গোখরে, তারপরে বিভিন্ন ধরনের নাজা, পাইথন, এই সমস্ত সাপগুলো এই জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হচ্ছে। এবং বন্য প্রাণী আইন, বন্য প্রাণী রেঞ্জার ফরেস্ট অফিসার, তারা এগুলো দেখছেন। চোরা কারবারি এক ধরনের কারবারি রয়েছে যারা অতিরিক্ত গাছদের কেটে দেয়, গাছগুলো কেটে তার কাঠগুলো বিক্রি করে দেয়, বিভিন্ন বন্য প্রাণীদের হত্যা করে। একটা বাঘের চামড়া অনেক দাম, বাঘের মাংস, হরিণের মাংস বিদেশের বাজারে, বিশেষ করে ইউরোপ এলাকায় এগুলো খুব দামি, এবং এগুলো বিক্রি করা। কুমিরের চামড়া, কুমিরের মাংস, কুমির চাষ হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের এই স্যাংচুরি এলাকা এখন ন্যাশনাল পার্ক হয়ে গেছে, সুন্দরবন এলাকা, যেখানে সুন্দরী, গরান, গেও, হেতব, এই সমস্ত গাছ তারা লাগিয়ে তারা একটা বনসৃজন প্রকল্প করছে। ওটা প্রতি বছরই চলছে। সেখানে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার রাখা হচ্ছে, হাতি রাখা হচ্ছে, বিভিন্ন ধরনের সাপ রাখা হচ্ছে, এবং বন্য পাখি রাখা হচ্ছে, যেগুলো ভরতপুরের পাখি, শুধু বার্ড স্যাংচুরি। এই পাখিগুলো কিন্তু সংরক্ষণে এখতিয়ারে আসছে। তার পরিবেশকে বিপন্ন প্রায় প্রাণীর অস্তিত্বের অনুকূলে তৈরি করার একটা প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে IUCN, এবং এটা আন্তর্জাতিক সংস্থা। ভারতের মধ্যে IBN এবং IJN এর ভূমিকা অনবদ্য। আমরা মাধ্যমিক কোর্সে এই ধরনের পরিচিতির ব্যাপারটা আছে, যে কেন আমরা সংরক্ষণ উপর এত গুরুত্ব দেব। ভবিষ্যৎ পৃথিবীতে সুন্দরভাবে থাকতে হয়, প্রতিটি জীবের উপর গুরুত্ব দিতে হবে। দেখবে আমাদের বাড়ির আশেপাশে সাপ ঘুরে বেড়ায়, আমরা বাড়ির ভেতরেও সাপ থাকে। এই সাপগুলো কিন্তু আমরা হত্যা করে দিই অযথা, তার ঠিক নয়। তাকেও বাঁচতে দিতে হবে, বাঁচার সুযোগ দিতে হবে। হয়তো আমরা ভয় পাই, কিন্তু ভয় পেলেও তাকে তাড়িয়ে মার না মেরে তাকে তাড়িয়ে দিয়ে এদিক ওদিক করে দিতে হবে, যাতে সে বেঁচে যায়। তাহলে তারা যে বাচ্চা ডিম তৈরি করবে, ডিম পারবে, সেখান থেকে আমরা দেখতে পাবো একটা সাপ থেকে হাজার হাজার সাপ তৈরি হয়েছে। এবং সাপগুলো অনেক সময় মানুষেরও ক্ষতি করে।
মানুষের ক্ষতিটা স্বাভাবিকভাবে করতে চায় না। সাপ কিন্তু, সাপের একটা ভয় আছে, তারা কিন্তু স্বাভাবিকভাবে কোনো মানুষকে দংশন করে না, তারা বাঁচার জন্য করে। এইটা এই যে বাস্তবতা, পরিবেশের সঙ্গে জীবের সম্পর্ক এবং জীবের সঙ্গে পরিবেশের যে হৃদ্যতা, যাতে আমাদের অস্তিত্ব লুকিয়ে রয়েছে, এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই জন্য মাধ্যমিক কোর্সে আমাদের পরিবেশ সম্পদের সঙ্গে সংরক্ষণ ব্যাপারটা জুড়ে দেওয়া আছে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো। আমার এই ভিডিও দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। তোমরা প্রয়োজনে কমেন্ট করবে, আমরা প্রয়োজনে আবার বিভিন্ন ধরনের ভিডিও বানাবো। তোমরা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।